ধন্যবাদ সবাইকে যে আমাদের কথা আপনারা শুনতে আসছেন। ফার্স্ট অফ অল হচ্ছে গদার ইজ এ ভেরি কমপ্লেক্স ফিল্ম মেকার, এটা আমরা সবাই বুঝি। এবং আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা বেসিক্যালি ন্যারেটিভ। ন্যারেটিভ মানে গদার আসলে কিভাবে গল্পটা আমাদের কাছে বলছে, তার জন্য আমি ডকুমেন্টারি ফিল্মটা ইনক্লুড করতেছি না। আর দুই নাম্বার হচ্ছে যে গদারকে এক্সপ্লেইন করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে সো মেনি রেফারেন্সেস, সো মেনি বুক, সো মেনি ফিল্মস। তো শেক্সপিয়ার যেমন আপনি সব পড়তে পারবেন না, রবীন্দ্রনাথ যেমন সব পড়ে শেষ করা সম্ভব না, তো গদারও খানিকটা ওই ধরনের। এবং এক ছবি একবার না, আপনি বারবার দেখতে পারবেন। ফলে এটা একটা গদারের কি বলবো, আমি বলি যে এক ধরনের অ্যাম্বিগুইটি, হ্যাঁ, তো which makes things very important. আমি মনে করি আর্টের একটা অ্যাম্বিগুইটিটা দরকার আছে, যেটা গদারের সিনেমার ভিতরে খুব অন্যভাবে উপস্থিত হয়। এবং এইটা ব্রেসো খুব সুন্দর করে বলছে যে আই রাদার ফিল এ ফিল্ম দ্যান এক্সপ্লেন ইট। যে একটা সিনেমা অনুভব করার জিনিস, এটা আসলে ব্যাখ্যা করার সেরকম জিনিস না। ফলে আপনি ব্যাখ্যা করতে গেলে বলে না কবিতা সম্পর্কে, যে কবিতা যদি আপনি ব্যাখ্যা করতে চান, দ্য মিনিং গোস, ইউ নো। তো আমি মনে করি সব আর্টের ক্ষেত্রে এটা, কিন্তু দেয়ার আর আর্ট যেটা এক্সপ্লেইন না করলে আপনি অ্যাপ্রিশিয়েট করতে পারবেন না, মানে এটার মধ্যে কি আছে। তো তার জন্য আমি যেটা চাই যে গদারকে আসলে আমি মোটামুটি ভাবে 35 বছর বা তারও বেশি সময় ধরে সিনেমার সাথে জড়িত। অর্থাৎ আমি যখন প্রথম সিনেমা দেখছি তখন প্রায় 35 বছর 36 বছর আগে ফিল্ম সোসাইটি করা শুরু করছি। তো আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা ইজিয়ার হবে ইন এ সেন্স যে আমার গদার অ্যাপ্রিসিয়েশনটা আসলে কিভাবে হয়েছে, তাইলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে আমি কিসের ভিতর দিয়ে গেলাম গদারকে দেখার জন্য। তো প্রথমে আমি একটা কথা বলিনি যে অনেকেই বলেন, যেরকম কোচিও বললো, গতদিনও শুনলাম যে এন্ড অফ সিনেমা, হ্যাঁ, গদারের সিনেমা দিয়ে সিনেমা শুরু হয়েছে। আসলে এইগুলা এক ধরনের বাকোয়াজি কথা। বাকোয়াজি কথা এর জন্য যে আপনার মনে রাখতে হবে যে গদারের আগে কোন কোন ফিল্ম মেকাররা আসছে। অর্থাৎ গদার নিজেই বলছে ক্যাটেগরিক্যালি জিনিসটা আপনার ডিফাইন করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন গদার কোন কোন নতুন জিনিসগুলো করছে। সেটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু আমরা যখন গদার দেখা শুরু করছি আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, ভালো করে সাবটাইটেল পড়তে পারতাম না, গল্প কি এইটা কিছুই বোঝা যাচ্ছে না। ফলে বড় ভাইদের মধ্যে এরকম কেউ ছিল না যে কিনা এক্সপ্লেইন করতে পারে। ফলে আমাদের কাছে গদার হচ্ছে প্রথমে ফ্রেঞ্চ নামটা শিখো, তারপরে ওই যে ফকনারের যে ডায়ালগস, তাই না, যে কয়জনের সাথে শুইছো, বিটুইন গ্রিফ এন্ড নাথিং, তারপরে ফার্স্ট আইল ডাই দেন বিকাম ইমমরাল, এই ধরনের কিছু ডায়ালগস এর কথা যেগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা বলে বেড়াতাম। আর দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা কি সুন্দর মেয়েটা অ্যানা কার্নিনা। অ্যানা কার্নিনা আই উড সে যে হাফ অফ গদার ফিল্মস, আর্লি ফিল্মস তো অ্যানা কার্নিনা ছাড়া ভাবাই যায় না, আমি তো ভাবতে পারি না অন্তত। তো there are a lot of other things like রাহুল কুটার and other people যারা আসলে বিপ্লবী। তো সেই সময়টা আমাদের অ্যাপ্রিসিয়েশন ওই পর্যন্তই ছিল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। গদার নিয়ে আমরা যে এত কিছু বুঝতাম তাও না। তো তারপরে আমার 5-6 বছর পরে আমি ইনস্টিটিউটে গেলাম। ইনস্টিটিউটে যাওয়ার পরে আমার গদার সম্পর্কে একটা নতুন ধারণা তৈরি হলো। নতুন ধারণা তৈরি হলো এর জন্য যে তখন কিন্তু আমরা বাজা কায়দু সিনেমা ইত্যাদি ইত্যাদি নাম টাম শুনলাম, কিন্তু আসলে হাউ টু প্লেস গদার, গদারের সিনেমাটা কি এটা সম্পর্কে আমাদের কোনো পরিষ্কার ধারণা নেই। মোটামুটি সিনপসিস পড়ে বা এটা কারো কাছ থেকে শুনে যে এটা কি ধরনের সিনেমা, এই সম্পর্কে একটা ধারণা মোটামুটি হয়ে গেল। And everybody is saying যে গদার is a great filmmaker and you feel little low যে you don't understand why he is so great. তো it is a dilemma, সব ক্ষেত্রেই হয়। তো আমি যখন ইনস্টিটিউটে ফার্স্ট ইয়ারে গেলাম, আমাদের হিস্ট্রি অফ সিনেমা বলে একটা সাবজেক্ট ছিল। তো সেইখানে আমাদের ইন্টেন্সিভলি গদার না, বেসিক্যালি নিউ ওয়েভ। তো আমি বলবো যে গদারকে আপনি নিউ ওয়েভ থেকে আলাদা করতে পারবেন না। এবং আমি একটা জিনিস সবসময় মনে করি, গদার ইজ এ রিয়েলিস্ট ফিল্ম মেকার। হ্যাঁ, হি হ্যাজ ডান লট অফ থিংস ইন সিনেমা, কিন্তু এগেইন হি ইজ এ রিয়েলিস্ট ফিল্ম মেকার ইন এ লঙ্গার সেন্স। আর আপনার মনে রাখতে হবে যে নিউ ওয়েভ যে জিনিসটা করছে, তার আগে নিউ ওয়েভ বোঝার আগে আসলে আমার মনে হয় যে ফ্রান্সের পলিটিক্যাল সিচুয়েশনটা যদি 60s আমরা একটু বলি, যেটা কোচি একটু বললো যে লেফটিস্ট মুভমেন্ট তৈরি হচ্ছে, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম আসছে,
হ্যাঁ, স্টুডেন্ট মুভমেন্ট হইতেছে, এই যে লাকাও দেরিদা সাত সাত অন দ্য রোড, হ্যাঁ, আন্দোলন করতেছে। এবং নট অনলি সিনেমা, আদার থিং, লিটারেচার, ইন স্টেজ প্লে এন্ড আদার থিংস, ফ্রান্স ইজ লাইক ভাইব্রেটিং, সো ওর ভিতর থেকে এই র্যাডিক্যাল ফিল্ম মেকার্সরা একটা নতুন ধরনের সিনেমা, ওরা দে আর লুকিং ফর এ নিউ কাইন্ড অফ সিনেমা। এবং এর আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কায়রো সিনেমার রাইটিং। অ্যান্ড গদার স্পেশালি ওয়াজ এ হার্শ রাইটার, যে এত বাজেভাবে সিনেমা সম্পর্কে লিখতো যে যে যার সিনেমা সম্পর্কে লিখবে সে আর কোনোদিন সিনেমা করবে না, এই ধরনের। অ্যান্ড ওইটার সাথে সাথে কি, যে তার আগে যেটা তারা পাপাস ফিল্ম বলতেছে, দের আর ভেরি লট অফ গুড পাপা ফিল্ম মেকার। পাপা ফিল্ম মেকার মিন্স রবার্ট ব্রেসো, জ্যাক তাতি, জাভিগো, হ্যাঁ, এরা কিন্তু মানে বিগ নেম। আর আপনার মনে রাখতে হবে এই একই সময় দবজেঙ্কো, ওজু, ইন ডিফারেন্ট কান্ট্রিজ দে আর ওয়ার্কিং, ফ্রিজল্যান্ড গদারের অন্যতম একটা রেফারেল পয়েন্ট, and other filmmakers also like Louis Buñuel and all working in France. And একটা নতুন ধরনের সিনেমা তারা সবাই আবিষ্কার করছে। আপনি যদি বলেন তাহলে ওজুর চেয়ে র্যাডিক্যাল ফিল্ম আর কি হইতে পারে, মিজুগুচির চেয়ে র্যাডিক্যাল ফিল্ম আর কি হইতে পারে। and they have made like গদরের মতো 90 films, 50 films, 60 films এরকম। and Ozu himself made more than 50 films, 52, 53 films. তাহলে আপনি ভাবেন যে কি ধরনের কাজ তারা করছে। এবং এইটা হিস্ট্রি ছাড়া আপনি ক্যাটাগরিক্যালি না দেখলে এই জিনিসটা প্লেস করতে পারবেন না, যে কোথা থেকে এই জিনিসগুলো আসলে গদরের ভিতরে আসছে। দেয়ার ইজ এ ভেরি বিগ ইন্টারভিউ পাবলিশড ইন কায়রো সিনেমা, গদর ব্রেসো ইন্টারভিউ। ডেলায়ার নামে আরেকটা লোক ছিল, কিন্তু গদরই বেসিক্যালি ইন্টারভিউটা নিয়েছে। ইটস এ লং ইন্টারভিউ, আমরা অনেক আগে এটা একটা অনুবাদ করছিলাম। অ্যান্ড ইটস এ বিউটিফুল ইন্টারভিউ। আপনি ওইটা পড়লে বুঝতে পারবেন যে what level they are talking. And গদার নিজেই বলছে যে ব্রেসো ইজ লাইক বাক যেমন জার্মান মিউজিকে, অ্যান্ড ডস্টয়েভস্কি যেমন রাশিয়ান লিটারেচারে, ব্রেসো হচ্ছে ফ্রেঞ্চ সিনেমা। ফলে তাদের প্রভাবটা শুধু আলাদা করে যদি আপনি গদারের দেখেন, তাহলে কিন্তু তাদের ইনফ্লুয়েন্সটা আপনি গদারের উপরে কি লেভেলে পড়ছে এটা বুঝতে পারবেন না। যদি ক্যাটাগরিক্যালি আমরা আলোচনা করতে পারতাম আরো ভালো হইতো, সেটা আমি একটু পরে করব। তো এরকম একটা সিচুয়েশনে ফিল্ম ইনস্টিটিউটে আমি অন্তত ডিসকভার করলাম গদারকে নতুনভাবে ইন এ সেন্স যে সে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কি একটা মানে কি বলবো, যে সবকিছুর একটা কালমিনেশন তার ভিতরে আসছে। সবার যে আন্দোলন, স্পেশালি বাজা অ্যান্ড ফাসোলামল, এই দুজন লোক খুবই ইম্পর্টেন্ট তার লাইফে। এর জন্য একজন হচ্ছে রাইটার, সম্পাদক ছিল কায়রো সিনেমা, আর একজন হচ্ছে সিনেমা থেকে ডিরেক্টর। ফলে রাত নাই দিন নাই দে ইউজ টু সি ফিল্মস। হ্যাঁ, ফলে গদার নিজেরও বলতে আমি ফিল্ম অ্যাডিক্ট, মানে এরকম ফিল্মের ব্যাপার। এবং আই হ্যাভ সিন এ ফিল্ম যেটা নিউ ওয়েভের ওই টাইমটাকে রিপ্রেজেন্ট করছে, সো বিউটিফুল। এবং আপনি দেখবেন যে দে আর ডুইং এনিথিং ফর ফিল্ম। হ্যাঁ, যে দাও টাকা এখান থেকেও যেখান থেকেও নিয়ে একটা ফিল্ম তাদের বানাইতে হবে। ফলে তারা কিন্তু ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে নট অনলি গদারের সাথে কারা কারা ছিল আপনি দেখেন, যে ক্লদ শ্যাভরল, এরিক রোমার, হ্যাঁ, তারপরে জ্যাক রিভের, তারপরে সন, মানে লট অফ ফিল্ম মেকার্স ওদের সাথে ছিল, যারা ইজ এ বিগ ফিল্ম মেকার্স। এবং তারা একটা চেঞ্জ কিন্তু সিনেমা ন্যারেটিভে আনছে। এবং এটা মনে রাখতে হবে যে সুন আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইয়ে কিন্তু তখনও যায় নাই। এবং ওয়ার যে একটা এক্সপিরিয়েন্স মানুষের মধ্যে দিয়ে যায়, যেটা আমাদের আগে কখনো ছিল না। ফলে উই ডিসকভার আওয়ারসেলফ ডিফারেন্টলি, যে মানুষ এত স্বার্থপর হইতে পারে, মানুষ এত ক্রুড হইতে পারে, মানুষ এত ভায়োলেন্ট হইতে পারে। ফলে এই যে ওয়ারের যে কি বলবো এক্সপিরিয়েন্সটা, সেইটা কিন্তু জার্মান ফিল্ম মেকাররা সবচেয়ে বেশি করছে। নিউ জার্মান সিনেমা এর ইমিডিয়েট পরেই বা একই সাথে প্রায় তৈরি হয়েছে, এবং ফ্রেঞ্চরা তো বটেই। ফলে এই যে একটা কি বলবো নতুন সময়, নতুন চিন্তা, এইটা একটা ফ্রান্সে তখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তার ভিতরে গদারের সিনেমা তৈরি করতেছে। এবং গদারের সিনেমাটা কিন্তু আলাদা কিছু না, এটা ন্যারেটিভ নিয়ে আমি যখন আলোচনা করবো বা
আরেকটু পরে সেটা আরো বোঝা যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কস অ্যান্ড ফ্রয়েড। এই দুজন হলো, ফ্রয়েড মানে আমি লাকান ওদের কথা যে বললাম তখন ফ্রয়েড এখানে রিলেটেড, কিন্তু এই দুইটা আইডিয়া ইজ ভেরি ডমিনেটিং। ফলে ওদের সব সিনেমার ভিতরে এই দুইটার ছাপ আপনি স্পেশালি ইন গদার পুরাপুরি আপনি পাবেন। হ্যাঁ, এন্ড তারা যে জিনিসটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা ন্যারেটিভ, সিম্পল হলিউড ন্যারেটিভ আমাদের এখানে ছিল, তার বাইরে যায় নতুন একটা ন্যারেটিভ যাতে তৈরি করতে পারে তারা। তো সেইটার জন্য আমি বলবো যে নিউ ওয়েভ ফিল্ম মেকাররা অনেক ইম্পর্টেন্ট, এবং ওদের বলা হয় পলিটিক্যাল ফিল্ম মেকার। গদার ইজ দ্য মোস্ট পলিটিক্যাল ফিল্ম মেকার ইন দ্যাম। কিন্তু তার বাইরে লেফট ব্যাংক ফিল্ম মেকার বলে একই টাইমে ফ্রেঞ্চ ফিল্ম মেকারস আছে, যেমন ধরেন অ্যালা রেনে তাদের মানে গুরু বলা যায়, অ্যালা রেনে, অ্যালেরা ব্রিয়ের, তারপরে ক্রিস মার্কার, আগনেস ভার্দা, জ্যাক ডুমি। হ্যাঁ, দে আর অলসো বিগ ফিল্ম মেকারস। এন্ড যেসব নতুন ধরনের জিনিস তারা সিনেমায় করছে সেটা কিন্তু আগে সিনেমায় কখনো হয়নি। ফলে গদাররে বিচ্ছিন্ন করে দেখলে হবে। তাহলে গদার সিনেমার মধ্যে কি কি চেঞ্জ গুলো আনছে যেটা অন্য ফিল্ম মেকাররা করে নাই, বা করলেও অন্যভাবে করছে, সে সেটা কিভাবে দিছে। তার মধ্যে আমি প্রথম জিনিস যেটা দেখি সেটা হলো যে তার ন্যারেটিভ, গদারের গল্প বলার ধরন বা গল্প বাছাই করার ধরন, বা কিভাবে গল্প বলবে। একটা ইন্টারভিউর মধ্যে গদার খুব সুন্দর করে বলছে যে তারা প্রশ্ন করছে, ওয়েল ইন ইউর সিনেমা দেয়ার ইজ লিনিয়ার 3 অ্যাক্ট স্ট্রাকচার। লিনিয়ার 3 অ্যাক্ট স্ট্রাকচার মানে তিনটা স্ট্রাকচার, যে শুরু মধ্য শেষ, তাই না? সাধারণত 5 অ্যাক্টও আছে, কিন্তু 3 অ্যাক্ট হচ্ছে মোস্ট ডমিনেটিং। তো গদার তখন একটা বিউটিফুল আনসার দিছে। গদার বলছে, ওয়েল ইট ইজ দেয়ার বাট নট ইন সেম অর্ডার। মানে তুমি যেরকম করে বলতেছো আগে, মাঝখানে, শেষে, হ্যাঁ আমার সিনেমায় 3 অ্যাক্ট আছে, কিন্তু শেষেরটা হয়তো আগে আছে আর আগেরটা মাঝখানে আছে। ফলে নাও ইউ হ্যাভ টু প্লেস। তো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সিনেমায় সাধারণভাবে যে ন্যারেটিভটা চালু ছিল সেটা হলো ক্যাথেটিক ন্যারেটিভ। ক্যাথেটিক মানে কি? যে একটা সিঙ্গেল নাটকের দিকে আপনার সিনেমা যাইতেছে, এবং এই সিঙ্গেল নাটকটাকে আপনি কিভাবে সার্ভ করতেছেন টু গো টু দ্য টপ পয়েন্ট, যেটা আমরা বলি ক্লাইম্যাক্স এন্ড দেন রেজুলেশন। এইটা হচ্ছে 3 অ্যাক্টের একদম সিম্পল ন্যারেটিভের ধারণা। কিন্তু গদারের সিনেমায় কি, যে ন্যারেটিভ ইউ ডোন্ট ফাইন্ড এ স্ট্রেট ন্যারেটিভ, মানে নন লিনিয়ার, ইট ইজ নট লিনিয়ার ন্যারেটিভ। হ্যাঁ, এবং গদার খুব সুন্দরভাবে ওই যে বললাম যে 3 অ্যাক্টের কথাটা বলছে, যে আগে থাকতে পারে, পরে থাকতে পারে, এবং অন্য যে কাজগুলোর জন্য, অন্য যে সিনেমাটিক টেকনিক্যাল অ্যাপ্রোচের জন্য আমরা গদাররে এত অ্যাডমায়ার করি, তার মধ্যে দুইটা না অনেকগুলো জিনিস আছে। তার ভিতরে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাম্প কাট, আমরা কথায় কথায় এটা ব্যবহার করি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ জাম্প কাট বেসিক্যালি। এন্ড সেকেন্ডলি হচ্ছে নো কন্টিনিউইটি। কন্টিনিউইটিটা সে কোনো কেয়ারই করে না। তো জাম্প কাট নিয়ে খুব একটা মজার ঘটনা আছে, যে ব্রেথলেস এর মধ্যে মেলভিল আছে, পেরি মেলভিল। তো মেলভিল একটা জায়গায় বলে কি, ওই যে সেই বিখ্যাত ডায়লগটা বলে যে দেন হোয়াট ইজ, বলে কি ফার্স্ট আই উইল বিকাম ইমমর্টাল দেন আই উইল ডাই। তো ওইটা হলো মেলভিল। তো গদার নাকি শুট করছে, বেশ বড় হয়ে গেছে লেগ, সে যা চিন্তা করছে তার চেয়ে অনেক। তখন মেলভিলের কাছে গেছে, মেলভিলের কাছে বলছে যে বস আমি এটা কি করব, হিজ ফার্স্ট ফিচার ফিল্ম রিমেম্বার। তো মেলভিল বলছে, বেটা তুই যদি র্যাডিক্যাল সিনেমা বানাস তাহলে যেখান থেকে ইচ্ছা কাইটা ফালায় দে, সিনেমাটা শর্ট করে ফেল। তো গদার নাকি এইটা করছে, যে যেখান থেকে ইচ্ছা ফালাই দিছে, এবং তারপরে ফিল্মটার লেগটা শর্ট বাড়াই দিছে। তো দ্যাট বিকাম আ জাম্প কাট। ফলে জাম্প কাট ইজ মোর দেন মেলভিল দেন গদার। তো এনিওয়ে, আবার অনেকে বলছে যে ওর ফুটেজও ঠিক মতো শুট করতে পারে না, ফলে ইট ওয়াজ ভেরি লেস। তাহলে লেস হইলে কি করতে হবে, আরেকটা আইনে ওখানে জোড়া দিতে হবে। তো দোজ আর দ্য সিম্পল মানে জোক অ্যাপার্ট, কিন্তু তারপরেও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইট ইজ নট সামথিং ভেরি থট আউট, যে আমি কিভাবে জাম্প কাটটা ইউজ করব, হুইচ বিকাম ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ গদার সিনেমা এন্ড ইভেন কন্টিনিউইটি। তাহলে আমরা দেখি জাম্প কাট আর কন্টিনিউইটি জিনিসটা কি, তাহলে আমরা জিনিসটা একটু পরিষ্কার হয়ে যাব।
এক নম্বর হচ্ছে আমরা যে সিনেমা সাধারণভাবে দেখি যে ন্যারেটিভ, সেটার মধ্যে ক্যামেরা ইজ অলওয়েজ অমনিসেন্ট। অমনিসেন্ট মানে ক্যামেরা আমরা কখনো দেখি না, ক্যামেরার উপস্থিতি আমরা কখনো দেখি না। ওয়াই উই ডু ম্যাচ কাট? বিকজ যেন দর্শক টেন না পায় কখনো যে ক্যামেরা কোথা থেকে কোথায় যাচ্ছে। হ্যাঁ, যে আমি ফার্স্ট শট নিচ্ছি একটা লং টেক, তারপর আমি ক্লোজ শট নিচ্ছি এইখান থেকে, কিন্তু আমি এমন ভাবে জিনিসটা ম্যাচ করব দর্শক যেন কখনো টেন না পায় যে এখানে একটা ক্যামেরা উপস্থিত আছে। সেটারে বলে omniscient ক্যামেরা। omniscient ক্যামেরা কি? omniscient ক্যামেরা ইজ এ কি বলবো, ওই যে অ্যারিস্টটলিয়ান এগেইন থিওরি অফ ক্যাথেটিক থিওরি, যে ড্রামাটিক ক্যাথেটিক থিওরি, যে কখনো টেন দর্শক যেন আপনার কাহিনী থেকে কখনো বাইরে আসতে না পারে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন সেটার সাথে দর্শক যেন একদম একত্রিত হয়ে যায়। তার জন্য আমরা হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্দি, এবং দুঃখের সিন হইলে কাঁদতে কাঁদতে বাসায় আসি, সিনেমা যদি এরকম হয়। তো এইটা কি, যে এমন একটা হুক আপ উইথ অডিয়েন্স এন্ড ফিল্ম যে সে ফিল্মটার মধ্যে পুরোপুরি চলে যাবে। তো নিউ ভাইবরা কি করছে? নিউ ভাইব আগেই অনেকে করছে, কিন্তু গদার যেহেতু আমরা আলোচনা করতেছি, আমরা সিম্পল ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি যে গদার সিনেমাতে ক্যামেরা ইজ নট হিডেন। এটা কি গদার প্রথম করছে? নো। আপনি গদারের আগের সিনেমা যদি দেখেন, থ্রু 400 ব্লোজ, সেখানে কি করছে, একদম যখন দৌড়াইতে দৌড়াইতে যে নদীর পাড়ে যাইতেছে, তখন আর নদীর না, সমুদ্র। তো সমুদ্রের পাড়ে আর ওই ছেলেটা কোথায় যাবে? there is no place. Then he looks back at the camera, look back at us as if in a close up, and সিনেমাটা ওইখানে শটটারে ফ্রিজ করে দেয়, বলে মোস্ট ফেমাস ফ্রিজ শট ইন সিনেমা। তো এটার মধ্যে কি হইলো, ইউ আন্ডারস্ট্যান্ড যে ক্যামেরা ইজ দেয়ার। আর একজন ফিল্ম মেকার আছে ইয়ানচো, আপনার ইয়ানচো সিনেমা দেখছেন কিনা জানি না, সেইটার মধ্যে ইলেকট্রা সিনেমাটা করছে, ওইখানে দেখা যায় একটা হেলিকপ্টার চলে আসছে। অর্থাৎ এইটা কোথা থেকে আসছে? বেটল ব্রেস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন। সে যে থিওরি অফ এলিয়েনেশন, এলিয়েনেশন থিওরিটা কি, যে ইট ইজ নট ক্যাথেটিক, যে দর্শক একটা চিন্তাশীল লোক, তারে সবসময় ন্যারেটিভের সাথে পার্টিসিপেট করতে দিতে হবে, তার মতো করে যেন সে চিন্তা করতে পারে। তো when jump is there, when you see camera is there, when you see it is a acting, তখন already it become, you know, যে you are seeing something which is not real, it is a film or it is a কাহিনী যেটা আপনার সামনে করা হচ্ছে। তো তাতে দুই রকমের কাজ হয়। এই যে দেখেন এই সিনেমাটার মধ্যে ওরা যে ইট ইজ এ প্রজেকশন অফ এ বুর্জুয়া সোসাইটি ইন সাচ এ বিউটিফুল ওয়ে। ওরা যে দেখেন যে কোথায় ইমাজিনেটিভ করছে গদার সিনেমাটারে, যে ও যে সেক্সের গল্পটা বলে না প্রথমে, যে তিনজনের সাথে, এটা কিন্তু ও বলতে বলতে যায়, লাস্টে বলে কি এটা কি নাইটমেয়ার নাকি এটা কি সত্যি। তো উই স্টার্ট ইমাজিনিং দোজ সিনস, ইউ নো, which is not there, it is simple dialogue or reading out from books. হ্যাঁ, এটা সিম্পল, কিন্তু আপনার লিটারেচারের মতো, it will give you a imaginative world like literature gives you, তাই না? ওইটা কমল কুমার মজুমদার সত্যজিৎ রায় সিনেমা দেখে বলছিল যে এই তো দুর্গা তো হয় না, তো বলছে he was imagining a Durga, which is not like similar to Ray's Durga. এইটা তাহলে কি, এই যে ইমাজিনেটিভ কোয়ালিটি একটা ন্যারেটিভের মধ্যে দেয়া, এটা কথা কিন্তু বিউটিফুলি ডান ইন হিজ সিনেমা, ইন ডায়ালগ, ইন অফ ফ্রেম, ইন লং টেকস এন্ড আদার থিংস, যে ভয়েস ওভার, যে দর্শকের একটা ইমাজিনেটিভ কোয়ালিটি দিছে যাতে আপনি পার্টিসিপেট করতে পারেন, এবং এটা নিয়ে একটা কি বলবো, যে আপনারও অংশগ্রহণ এটার মধ্যে, ইউ লাইক ফিল দ্য ফিল্ম কমপ্লিট। যখন এটা আপনি পড়বেন তখনই এটা কমপ্লিট হবে। এই যে তারকুস্কি যেরকম বলছে যে এ সিঙ্গেল বুক রেড বাই 1000 পিপল বিকাম 1000 বুক। সো when you see God's cinema, it is not a single cinema, কারণ সিনেমার ক্ষেত্রে প্রবলেম কি, যে ইট শোজ ইউ এভরিথিং, মানে কি, যে ইট ইজ নট ইমাজিনেটিভ। ইমেজের কোনো প্রবাবল ডিকশনারি নেই, ফলে ইমেজের রাইট অর্থটা কি আপনি এটা বুঝতে পারবেন না, কিন্তু ওয়ার্ডস এর রাইট অর্থ কিন্তু আমরা জানি, যে যদি না জানি তাহলে উই ক্যান কনসিডার ডিকশনারি, কিন্তু ইমেজের কোনো ডিকশনারি হয় না। তাহলে কি ইমেজটা এরকম একটা ভাইব্রেন্ট জিনিস হতে হবে, যে যেটা কিনা নিজেই একটা মিনিংফুল জিনিস হইতে পারে। তো জাম্প কাট ইজ এ
এ পার্ট অফ হিজ ন্যারেটিভ এগেইন আমি বলবো। ফলে জাম্প কাট ইজ নট এন্ড অফ গদার। এরপরে কি হ্যান্ডেল ক্যামেরা। ক্যামেরা যখন বলতেছি এটার সাথে আরো 3-4টা জিনিসের যোগ আছে, আমি যে দ্রুত জিনিসটা করতেছি এর জন্য একটু। তো হ্যান্ডেল ক্যামেরা কি, ইউ সি লট অফ প্লেসেস গদার টেকিং ক্যামেরা হ্যান্ডেল। এইটাও হলিউড যে রেগুলার ন্যারেটিভ আছে তার বাইরে কিরকম, যখনই ক্যামেরা নড়বে আপনার কনসেন্ট্রেশন উইল গো। হ্যাঁ, ইউর কনসেন্ট্রেশন উইল গো। আপনার যদি ক্লোজ আপ নিয়ে আমি যদি এরকম করতে থাকি, আপনার যদি চোখ না দেখা যায়, ইউ উইল ফিল ডিস্টার্ব। ফলে ক্লোজ আপের আসল যে মাজেজাটা সেটা কিন্তু ইজ গন উইথ দিস জার্ক। আমরা হলিউডে বলি প্রবলেম অফ জার্ক, একটা কথাই আছে যে জার্ক করা যাবে না। তার জন্য ফিল্মের ইকুইপমেন্টের এত দাম যে দে আর সো সফিস্টিকেটেড, জার্কটা যেন ক্যামেরার মধ্যে না আসে। কিন্তু আপনি যদি নিজেই ডিসাইড করেন যে আমি জার্ক করব, দেন ইট ইজ এ কি বলবো যে এ কনসিয়াস ডিসিশন যে আমি এরকম করে সিনেমা এরকম করে করব। আপনি যদি ব্রেথলেস দেখেন, ফুল অফ হ্যান্ডেল ক্যামেরা। ইভেন 11 মিনিটের একটা শট আছে, ওই যে পেরিজে কিনতে যায় টিকিটটা মিশেল, ইটালি যাবে বলে, ওই যে ঢুকে যে দেখছেন কি লং টেক, ওইটা একটা হুইল চেয়ারে ক্যামেরা বসানো, এন্ড রাহুল কোটার এরকম বসে আছে, আর গদার ইজ অপারেটিং দ্য হোল চেয়ার ফর 11 মিনিটস। তো এই যে দীর্ঘক্ষণ একটা শট, এরপরে আমি লং টেকের ব্যাপারটা আলোচনা করব। এই যে দীর্ঘক্ষণ শট, এইটা কিন্তু একটা গদারের খুবই, এইখানে দেখেন এই উইকেন্ডের মধ্যে ট্র্যাক যাইতেছে, তাই না? ওরা কথা বলতেছে, সিঙ্গেল শট। তো হোয়াট এ সিঙ্গেল শট ডু বেসিক্যালি, সেটা হচ্ছে, এর জন্য আমি রিয়েলিস্টিক ফিল্ম মেকার বলতেছি যে এ লঙ্গার টেক অলওয়েজ ক্যাপচার রিয়েল টাইম। যখনই আপনি ক্যামেরা খুলে রাখবেন, এটা রিয়েল টাইম ক্যাপচার করবে। রিয়েল টাইম আপনি যখন ক্যাপচার করবেন, ইট বিকাম রিয়েলিটি ইটসেলফ। কিন্তু আপনি যখন প্লাস্টিক টাইম আমরা বলি, যে টাইমটাকে যদি কম্প্রেস করেন, তাহলে কি হচ্ছে যে এইটা রিয়েল টাইম থাকতেছে না, ইট বিকাম এ কম্প্রেশন অফ টাইম। ফলে রিয়েলিটিটা ওইটা থেকে এমনি আলাদা হয়ে যাচ্ছে। ফলে আইনস্টাইনের সিনেমার মধ্যে দেখেন, ইজ অলওয়েজ সেকেন্ড টেক ইজ ইম্পর্টেন্ট, is relation of the both the take is important. কিন্তু here itself is a take, itself is a scene, long take scene. হ্যাঁ, ফলে এই যে লং টেক জিনিসটা, এই জিনিসটা করতে পারে যে আপনারে অনেক রিয়েলিটির কাছাকাছি নিয়ে যায়। আর সবসময় মনে রাখতে হবে যে সিনেমা ইজ এক্সটার্নাল আর্ট, বাইরে থেকে দেখাইতে হয়। কিন্তু আমরা হোয়াট উই ডিল ইজ ইটারনিটি অফ পিপল, মানুষের কমপ্লেক্স রিলেশনশিপই তো আমরা সিনেমার মধ্যে দেখাই। ফলে ইট ইজ নট জাস্ট ইউ আর টেকিং এ শট, সো থ্রু শট ইউ হ্যাভ টু project your character, the complexity of the character, the situation, and then other things. তারপরে কি যে রেফারেন্স, গদারের ছবিতে আপনি you will get like reference like anything. এইখানে এই বই থেকে পড়তেছে, is at times I feel like it is like প্রবন্ধ লেখে না মানুষ, এরকম is no more fiction, এরকম একটা ইয়ে আপনি ওইটার মধ্যে পাবেন, যেরকম করে পড়তেছে, যেরকম করে জিনিসটা বলতেছে, and it is just straight reading out from the book. ফলে রেফারেন্স কি আছে, পেইন্টিং এর রেফারেন্স আছে, প্রোজ এর রেফারেন্স আছে, পোয়েট্রি রেফারেন্স আছে, ফিলসফি রেফারেন্স আছে, হ্যাঁ, এবং মিউজিক, ফিল্ম উইদিন দ্য সিনেমা, মিউজিক নিয়ে আমি আরেকটা আলাদা করে বলবো। হ্যাঁ, তারপরে সিনেমা উইদিন সিনেমা, দেখেন এখানে বোগার্ট 5 বার অন্তত ব্রেথলেসের মধ্যে সিনেমার ইয়ে আছে, সিনেমা দেখতে যায়, সিনেমা দেখে বেরোয়, সিনেমা ওই যে সিনেমাটার মধ্যে আছে বিখ্যাত কাল ড্রায়ারের শটটা, কাঁদতেছে যে ও সিনেমা দেখতেছে। ফলে ইট ইজ the narrative itself become very complex with reference. যে 3 point lighting, পরিষ্কার দেখা যাবে, একটা ফিল থাকবে, একটা কি থাকবে, একটা সোর্স লাইট থাকবে, একটা ব্যাক লাইট থাকবে, বা এনভায়রনমেন্টাল লাইট থাকবে, and there always you see background is lit and face you cannot see most of the time. ওইখানেও অন্ধকারের ভিতর চলে যাচ্ছে for long time, দেন আবার যখন কালোর ভিতর আসতেছে তখন long time there in sun, harsh black and white contrast. হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু
যে যে ন্যারেটিভ আমরা আগে দেখতাম সিনেমাটোগ্রাফির, এই যে রেনেসা থেকে আসা যে পার্সপেক্টিভ, লাইটিং, হ্যাঁ, 3 পয়েন্ট লাইটিং, পার্সপেক্টিভ, তারপরে এভরিথিং, সমস্ত জিনিস হচ্ছে হলিউড থেকে, পেইন্টিং থেকে, রেনেসা পেইন্টিং থেকে ফটোগ্রাফি, ফটোগ্রাফি থেকে সিনেমার কনভেনশন। কিন্তু ওরা সম্পূর্ণ এই জিনিসটারে অস্বীকার করে ফেলাইছে, স্পেশালি গদার, যে এত র্যাডিক্যালি জিনিসটা করছে যে at times you see it is a good photography or not. আপনার যে ফটোগ্রাফির ধারণা সেটারে আপনার পাল্টাই দিবে, আপনার চেঞ্জ করে দিবে। ফলে ইট ইজ সাচ এ র্যাডিক্যাল আইডিয়া, র্যাডিক্যাল থিং টু ডু, যে আপনি মানে এইটা তারা ন্যারেটিভটা নিয়ে নামছে এর জন্য যে সমস্ত যে কনভেনশন ছিল ডেলিবারেটলি এটা যেন ভাঙিয়ে দিতে পারে। তারপরে কি বলছে, এই যে ও যেমন বলছিল যে মিউজিক গদারের সিনেমার একটা, আমি কি বলবো, ইট গিভস সাচ এ ভাইব টু দ্য ফিল্ম। হ্যাঁ, এইটা কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো সাথে বাজতেছে, কখনো ডায়লগটারে ওভারল্যাপ করে দিচ্ছে। সো মিউজিক ইটসেলফ বিকাম, ইট ইজ নট হলিউডে যেরকম বলে রিইনফোর্সমেন্ট, সাপোর্ট। হ্যাঁ, এইটা একটা এইড, এটা একটা নতুন ধরনের জিনিস, যে মিউজিক জিনিসটারে একদম সিনেমাটারে অন্য আর একটা লেভেলে, এমন একটা ডায়ালেকটিক তৈরি করে মিউজিকটা, যে আপনার এভরি টাইম ইট ইজ সো গুড মিউজিক হি ইউজেস। হ্যাঁ, আমি তো কি বলবো যে ওর নায়িকা এবং ওর মিউজিক, এই দুইটা জিনিসের আমি একদম মানে ডাই হার্ট ফ্যান অফ গদার, যে সো বিউটিফুলি, সো ক্যাজুয়ালি ডান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মিউজিক গিভস সাচ এ ইম্পর্টেন্ট মাইলেজ টু হিজ ফিল্ম, যে ভাবাই যায় না। আর তারপরে কি বলছে, যেমন একটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি আলোচনা করা দরকার, সেটা হলো ভায়োলেন্স। গদারের সিনেমায় আপনি ইউ সি হিয়ার এন্ড দেয়ার ভায়োলেন্স, ইজ ফুল অফ ভায়োলেন্স। এই যে এই সিনেমাটার মধ্যে দেখেন কতগুলো খুন হইতেছে, হ্যাঁ, ওই যে র্যাবিটটার যে মারছে, রক্ত যে ফালাই দিতেছে, হ্যাঁ, ইট ইজ টু মাচ, মানে স্টেট ভায়োলেন্স। কিন্তু ওর মজাটা কি, যে ভায়োলেন্সটা ইজ লাইক এ কার্টুন, you know, it is not like Korean film violence, হ্যাঁ, যে কটকট করে মাথা ভেঙে দিচ্ছে, কটকট করে হাত ভেঙে দিচ্ছে, it's not that, it is like cartoon, you know. and গদার খুব নিজে বলছে যে রেড ব্লাড রিপ্রেজেন্ট রেড ফল, মানে লালটা হইলেই এটা রক্ত। ফলে ইট ইজ নট যে সে ভায়োলেন্সটা খুবই অন্যরকম করে ডিল করে। হ্যাঁ, যে যে ঘটনাগুলো এখানে ঘটতেছে, ইট ইজ অল সো ভায়োলেন্ট, মানুষের গুলি করে ফেলা দিতেছে, কিন্তু আপনার হাসি এসে যাবে। গ্র্যান্ডপা যাও যাও শুয়ে যাও শুয়ে যাও, ডাউ 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 করে গুলি করছে, ইজ সো ফানি, ইটস লাইক কার্টুন, ইউ নো। বাট এট দ্য সেম টাইম ইজ ইট গিভস ইউ, ইউ নো, রিল্যাক্সেশন। অ্যান্ড গদারের সিনেমার মধ্যে যেটা আছে ফুল অফ উইট, বিউটিফুল উইট অ্যান্ড জোকস, যেটা আপনি একদম মানে কি বলবো, যে ছবিটার সাথে আপনার সম্পৃক্ত করে ফেলে সঙ্গে সঙ্গে। আর তারপরে আছে যে গ্রাফিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন গদার সিনেমা। এই সিনেমাটার মধ্যে দেখেন পটপট করে আসতেছে, and it takes you away from the narrative and gives a new dimension to the narrative. কারণ ও যে জিনিসটা লিখে দিছে, ওই জিনিসটা আপনি পড়তেছেন, যে গল্প চলতেছিল তার থেকে আপনি আলাদা হয়ে গেছেন। ফলে that narrative gives something else, and at times it is on black screen. Then it, you know, gives more ideas, more imagination to the whole thing. আর সেকেন্ড, যেটা লাস্টলি আমি বলতে চাই, যে হি ইজ এ ভেরি র্যাডিক্যাল ফিল্ম মেকার। এর জন্য আপনি 3D থেকে শুরু করে ভিডিও, এনিথিং, হ্যাঁ, হি ইজ এক্সপেরিমেন্টিং। নতুন যে জিনিস আসতেছে তাই নিয়ে নতুন ধরনের ধারণা, নতুন ধরনের। আমরা কবে শুনছি যে গদার যখন ঘুরতে যায়, ওর একটা বাইসাইকেল ছিল, তারপরে বাইসাইকেলের পিছনে ভিডিও টেপ, একটা ভিডিও ক্যামেরা লাগায় ওইটা অন কইরা সে বাইসাইকেল চালায় ঘুরে বেড়ায়, মানে এভরিথিং ইজ রেকর্ডিং হোয়াট ইজ গোয়িং অন। ফলে আমাদের একটা সময় গেছে 35 আমার প্রথম সিনেমা হয়েছে, আর এই ভিডিও এগুলা দিয়ে কি সিনেমা হবে, মানে লেসার লোকদের যুক্তির মতো। কিন্তু গদার নেভার, ইউ নো, হি ইউজড ভিডিও, হি ইউজড নিউ থিংস, নিউ মিডিয়াম, লাইক এনিথিং। হ্যাঁ, তো তার জন্য গদার ইজ সাচ এ র্যাডিক্যাল অ্যান্ড ডিফারেন্ট ফিল্ম মেকার। অ্যান্ড গদারের আগে আমি যেটা বলতেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ওজু ইজ এ ভেরি ডিফারেন্ট ফিল্ম মেকার।
ওজু হ্যাজ গট এ ভেরি নিউ ন্যারেটিভ, যেটা হলিউড ন্যারেটিভ থেকে, যেটা আমি গদারের ক্ষেত্রে বললাম, একদমই আলাদা। অর দবশেঙ্কো বলেন, অর আপনি বুনুয়েল বলেন, দেয়ার অল কিন্তু বাইরে এই এই ন্যারেটিভ থেকে, হলিউড ন্যারেটিভের বাইরে। কিন্তু তারপরেও ওদের একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন আছে, যে এইখান থেকে এইখানে গেছে, এবং এই জিনিসটাই তারা করতে চাইছে। ওজুর ছবি দেখলে, এই যে একটা ক্রিটিক বলছে না যে হি ইজ টেলিং দ্য সেম স্টোরি ওয়ান্স এন্ড अगेन উইথ সেম অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, কিন্তু গদারের ক্ষেত্রে এভরি ফিল্ম হি টেকস দ্য ন্যারেটিভ ডিফারেন্টলি। এইটা ওর একটা ম্যাজিক আর কি, মানে যে কোনো সিনেমা ও যখন হি স্টার্টস তখন ওইটা একটা নতুন ন্যারেটিভ, এটা আগেরটার সাথে একটা সম্পর্ক তো পাবেনই আপনি, অত ফিল্ম মেকার যখন আসেই আইডিয়ার সম্পর্ক আছে, গদার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন, বাট ইউ উড ফাইন্ড দ্য ন্যারেটিভ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ এন্ড আদার। তো সেইখানে বোঝা যায় যে কত নতুন অস্থির ধরনের লোক। হ্যাঁ, এন্ড কি বলবো যে ইয়ে একটা জায়গায় লিখছে যে গদারের প্রভাব যদি লিওনার্দো দা ভিঞ্চির মতো হয় তাহলে সিনেমাও অন্যরকম হয়ে যাবে। সত্যি ক্লিয়ার লেখা এটা বলছে, সিনেমা বিকাম ভেরি ডিফারেন্ট। ফলে গদারে আমাদের আমাদের প্রথমত দেখা উচিত একটা পার্সপেক্টিভে, এইটা না যে গদার নিজেই বলছে যে গ্রিফিথের সাথে সিনেমা শুরু হয়েছে আর কিরোস্তমির সাথে সিনেমা শেষ হয়েছে। এইটাও গদারের কথা, কিন্তু আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড নেবেন না কখনো। হ্যাঁ, হি ইজ মেকিং অ্যালিগেরিজ এন্ড হি ইজ সেইং থিংস যেটা আসলে মানে সাধারণ কথা অন্যরকম মনে হবে বা অন্য কিছু একটা বলতেছে সে। ফলে হি ইজ অলওয়েজ মেকিং ফান আউট অফ পিপল। ফলে আমি যখন তার সিনেমা দেখি, ইট ইজ এ নিউ এক্সপিরিয়েন্স এভরি টাইম এন্ড আপনার কি বলবো যে ইউ ডিসকভার, এই যে উইকেন্ড সিনেমাটা সেকেন্ড ইয়ারে 6 মাস আমরা অন্তত 10 বার এই সিনেমাটা দেখছি, এন্ড এক্সপ্লেইন করছি কেমনে করে ট্র্যাক নিলো, কেমনে করে এই হইলো, কেমনে করে এই সিন কার বই থেকে পড়তেছে কি, all this reference you will get those things in books, but what I am saying is আপনি যতক্ষণ পর্যন্ত পার্সপেক্টিভে জিনিসটা না ফেলতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গদার আন্ডারস্ট্যান্ডিং উড বি ডিফিকাল্ট। সেটা যে কোনো ফিল্ম মেকারদের ক্ষেত্রেই সত্য, কিন্তু গদারের ক্ষেত্রে আরো সত্য এর জন্য যে গদার ইজ এ কমপ্লেক্স ফিল্ম মেকার, প্রথমে যেটা বললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই পর্যন্তই আজকে থাক। আর আকরাম বলবে, ফলে আই শুড মেক ইট শর্ট। এন্ড আলাপ তো হবেই, গদারকে নিয়ে সারা জীবনের মধ্যে আলাপ করতে হবে এন্ড দেখতে হবে। তবে বাই দ্য ওয়ে আই টেল ইউ ওয়ান থিং, যে গদার কিন্তু আমার, মানে গদারের আগে আমার আরো 10 জন প্রিয় ফিল্ম মেকার আছে, দেন নাম্বার 11 কুড বি গদার। হ্যাঁ, বা গদারের সিনেমা আপনি যখন দেখবেন, বা আপনি যদি অন্য ফিল্ম মেকারদের প্রিয় ফিল্ম দেখেন, তখন গদারের সিনেমা কিন্তু আপনি খুব কম দেখবেন। People will say Dreyer, people will say Ozu, people would say Citizen Kane or something. ফলে he is a man যারে আপনার আসলে একটা বিরাট লাইকিং লাগবে। আর একটা ফিল্ম মেকার যে কত বড়, এটা কি বোঝা যায় পরবর্তী জেনারেশনের উপরে সে কি ধরনের তার প্রভাবটা রাখছে। তো গদার ইজ এ লং টাইম ইনফ্লুয়েন্স ফর ইয়াং ফিল্ম মেকার্স। আমরা যা কিছু নতুন করতেছি, যা কিছু র্যাডিক্যাল করতেছি, এটার পিছনে গদারের একটা বিরাট হাত আছে। আমি বলবো যে উই গেট কারেজ ফ্রম হিজ ওয়ার্ক, যে ইউ ক্যান ডু এনিথিং এন্ড ইউ ক্যান থিঙ্ক এনিথিং। তো দ্যাট ওয়াই গদার ইজ সো ইম্পর্টেন্ট। এন্ড দেখেন ব্রেথলেসটা 7 দিনে শুট করা, রুটির গাড়ির মধ্যে ক্যামেরা লাগাইয়া, হ্যাঁ, এন্ড এ ক্রাউডেড প্লেস। হি মানে বলছে না যে আই নিড এ গান এন্ড এ গার্ল টু টেল এ মেক এ ফিল্ম, যে একটা বন্দুকার একটা মেয়ে হইলেই সিনেমা বানানো সম্ভব। সো হি মেড থিংস সো ইজি। তার জন্য যে কোচি যেরকম বলতেছিল যে 4টা-5টা সিনেমা 1 বছরের মধ্যে, এটা কিন্তু ডিফিকাল্ট একটা জিনিস, যে এতগুলো সিনেমা এইভাবে বানানো, আনলেস ইউ আর এ ভেরি ট্যালেন্টেড ম্যান। তো আজকে আমার হাসানের কথা মনে পড়তেছে। এভরি টাইম হাসান গদার নিয়ে কোনো আলোচনা হইলে হাসান বলতো গদারের জন্ম কত তারিখে, তো we would say 3rd of December, then you would say my birthday is 3rd of December. So যে গদারের সাথে আমার রিলেশনটা। তো I am not born on 3rd of December, but I have got a relationship with Godar and which I really enjoy every time. And হয়তো সবাই ঠিকভাবে নেবে না, তারপরে আমি বলি গদারের আর্লি সিনেমাই আমার বেশি প্রিয় সিনেমা।
থ্যাংক ইউ ভেরি মাচ।